কর এবং দাম এই দুটো জায়গাতে আমরা কাজ করব। এবং এখানে যে রিকমেন্ডেশন গুলো এসেছে আমি মনে করি যে এই প্রজ্ঞা তারা কিন্তু খুব গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে যে কর বাড়ানো এবং দাম বাড়ানো সেগুলো নিয়ে তারা কাজ করছে। তবে আমি মনে করি যে তাদের যে প্রস্তাবনা, যেটা প্রথম প্রস্তাব যে আসলে নিম্ন এবং মধ্য স্তরকে একত্রিত করে খুচরা মূল্য 90 টাকা নির্ধারণ করা, তো এই জায়গাটাতে আমি মনে করি যে ইন্ডিয়ার এখনই সিদ্ধান্ত নিতে পারে চাইলে। কারণ যদি আমরা দেখি যে আসলে কনজিউমার ডিস্ট্রিবিউশনটা কিরকম, তো সেখানে 75 যোগ 8 এরকম আর কি, যে 83% মতো কিন্তু কনজিউমার তারা আসলে এই যে নিম্ন এবং মধ্যম স্তরের যে সিগারেট সেটা কিন্তু তারা কনজিউম করেন। তার মানে হলো যে সিংহভাগ যারা ক্রেতা ভোক্তা তারা কিন্তু এই যে নিম্ন এবং মধ্যম স্তরের সিগারেটের ভোক্তা। তো সুতরাং এই জায়গাতে দুটো একত্রিত করা যায় এবং করলে একটা দাম যদি আমরা নির্ধারণ করি মোটামুটি রিজনেবল প্রাইস, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই ক্ষেত্রে যে একটা ভালো ইম্প্যাক্ট করবে যে কনজাম্পশনের উপর, মানে কনজাম্পশনটা কমে যাবে এবং গভর্নমেন্টের রেভিনিউটা কিন্তু বাড়বে। একটা নিম্ন স্তরে কিন্তু বিপুল পরিমাণে কনজিউমার তারা কনজিউম করে, প্রায় 3/4 মানে 3/4 কিন্তু এই নিম্ন স্তরে, এবং নিম্ন এবং মধ্যম দুটো মিলে সবচেয়ে বড় এই স্তরটা। তো এই জায়গাতে ডিসিশন নেওয়াটা খুব কঠিন কিছু না, আমি মনে করি যে ইন্ডিয়া তার নিজের স্বার্থেই এটা নিতে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু একটা রেভিনিউ ক্রাইসিস আছে, আপনারা জানেন যে আসলে যে সরকারের যে প্রত্যাশিত রাজস্ব সেটা কিন্তু অর্জিত হচ্ছে না। এবং একই সঙ্গে যারা বিদেশি সংস্থা, বিশেষ করে যে আমাদের উন্নয়ন সহযোগী যারা রয়েছেন বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি, তারাও কিন্তু সেভাবে বাংলাদেশকে যে সহায়তা করে সেটা কিন্তু তারা গতি কমিয়ে দিয়েছেন। আইএমএফ এর ঋণের যে কিস্তি এটা আটকে গেছে। তো এই সব মিলিয়ে কিন্তু একটা এক ধরনের সংকটের মধ্যে আছে সরকার, যে রাজস্ব আয়ের ক্ষেত্রেও ঠিকভাবে আসলে রাজস্ব আয় হচ্ছে না। তো এই অবস্থায় আমি মনে করি যে এই দামের ক্ষেত্রে যে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে সরকার দিক থেকে, যে নতুন ধরনের দাম যদি তৈরি করা যায় এই স্তরকে অ্যাড করে, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত রাজস্ব অর্জিত হবে সরকারের দিক থেকে। তো আমি মনে করি যে এটা ভালো প্রস্তাব। এবং এর পাশাপাশি আমি মনে করি যে 90 টাকা, তারপরে যেটা হচ্ছে যে 140 টাকা, 190 টাকা, এটা না করে একটু রাউন্ড ফিগার কথা যদি আমরা চিন্তা করতে পারি যে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, তাহলে সেক্ষেত্রে 14 টাকা, 9 টাকা, এটাতে কিন্তু আসলে একটু কষ্ট হয় আর কি, যে যারা বিক্রি করে তাদের জন্য। তো বিক্রি না করতে পারলেই ভালো হতো, কারণ তখন জনস্বাস্থ্য সুরক্ষিত থাকতো। কিন্তু যেহেতু এই ব্যবসাটা হচ্ছে, তো এই কারণে একটু বেশি কর দিয়ে একটু বেশি দাম ধরে এবং সহজভাবে যাতে লেনদেনটা হয় সেভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এটা সবার জন্য ভালো। এবং একই সঙ্গে আরেকটা বিষয় হলো যে হাই এন্ড প্রিমিয়াম এই দুটো যে টিয়ার, সেই দুটো টিয়ারকেও এক করা সম্ভব। মানে তার কারণ কোয়ালিটির দিক থেকে খুব বেশি হয়তো এদিক ওদিক হয় না, কিন্তু এটা যে টোবাকো কোম্পানি তাদের জন্য প্রফিটেবল যদি অনেকগুলো টিয়ার থাকে। তো এবং আমরা একই সঙ্গে চিন্তা করছি যে আসলে ক্রেতার কথা যদি আমরা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে ওই হাই এন্ড প্রিমিয়াম এই দুইটাতেও কিন্তু প্রায় 15, 16, 17% মতো আর কি তারা কনজিউমার। তো ওই জায়গাতে দুটো অ্যাড করে দিলে তাহলে আপাতত আমরা মিডিয়াম টার্মে একটা চিন্তা করতে পারি যে দুটো টিয়ার থাকবে, এবং তারপরে আরেকটু সময় ধরে আর কি, যে হয়তো 5-6 বছরের মধ্যে আমরা একটা টিয়ারেই যাব, মানে একটাই শুধু সিগারেট থাকবে। এটা চিন্তা করতে পারি, যেটা এনবিআর এর মাননীয় চেয়ারম্যান তিনিও ওই একই কথাই চিন্তা করছেন এবং সেভাবে সাজেস্ট করছেন। তো এটা করা যায়। আর একটা যেটা সেটা হচ্ছে যে বিড়ির ক্ষেত্রে আমরা এরকম একটা প্রাইসের রিফর্ম নিয়ে আসতে পারি। এবং এক ধরনের বৈষম্য কিন্তু রয়েছে বিড়ি এবং সিগারেটের মধ্যে, সেটি হলো যে সিগারেটের ক্ষেত্রে 10 টাকা, বিড়ির ক্ষেত্রে 20-25 টাকা। তো এই বিষয়গুলো না করে প্রত্যেকের ক্ষেত্রে 10 টাকা থাকুক, মানে এইটা একটু চিন্তা করতে পারে কিনা প্রজ্ঞা, সেটাও করতে পারে। এবং দামটা ওইরকমও হতে পারে আর কি, 25-20 টাকা, কিন্তু ফলাকার সংখ্যাটা কমিয়ে দেওয়া। এভাবে হলে যেটা হবে যে যারা এই দরিদ্র জনগোষ্ঠী, একেবারে রিক্সাওয়ালা বা একেবারে এই টং দোকানদার, তারা হয়তো যে সিগারেট করতে পারে না, মানে কনজিউম করতে পারে না, কিন্তু তারা হয়তো বিড়িটা কনজিউম করে। তো তাদের জন্য যে এই এটা কনজাম্পশনের পরিমাণটা কমে যাবে। কারণ যখন 20টা-25টা স্টিক থাকে তখন কিন্তু তারা কিন্তু করতেই থাকে, কনজিউম করতে থাকে। তাদের বিভিন্ন রকম হতাশা রয়েছে বা এগুলো কথা আমরা জানি, কিন্তু এই হতাশা দূর করার এইটা কিন্তু ভালো পথ নয়। কারণ যখন স্বাস্থ্য খারাপ থাকে, যখন বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি থাকে গরিব মানুষের, তখন কিন্তু তারা চিকিৎসাও করতে পারেন না। এবং এই যে সরকারি যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো, সেখানেও কিন্তু এখন অনেক মানে ব্যয়বহুল হয়ে গেছে চিকিৎসা। তো এখন এই অবস্থাতে দেখা যায় কি যে তাদের এমনিতেই রোগ ব্যাধি, তার মধ্যে হতাশা, তো এই সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি আরো তাদের জন্য কষ্টকর হয়। তো সুতরাং তারা যাতে কম এই বিড়ি বা ধোঁয়াবিহীন যে সমস্ত তামাক পণ্য সেগুলো ভোগ করেন, তো সেই দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত এবং সেদিক থেকে সরকারের দিক থেকেও সচেতন থাকা উচিত। কারণ যখন এই রোগ ব্যাধি তৈরি হওয়ার সুযোগটা বাড়ানো হবে, মানে বেশি বেশি সহজলভ্য এই তামাক পণ্য দিয়ে,
তখন কিন্তু আসলে সরকারের যে স্বাস্থ্যের খরচ সেটাও কিন্তু বাড়বে। তো সুতরাং একদিকে রেভিনিউ কিন্তু শর্টেজ হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য খরচ বেড়ে যাচ্ছে। আবার জনগণের বিভিন্ন রকমের যে জটিল রোগ ব্যাধি সেটাও বেড়ে যাচ্ছে এই তামাক পণ্য ভোগ করার কারণে। তো সুতরাং এই জায়গাগুলো আমরা যদি কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এবং দাম বৃদ্ধি এবং কর আদায়ের যে সুযোগ সেটা যদি বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে এটা জাতির জন্য ভালো। তো সেটা একটা হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে হয়তো নির্বাচনের আগে ওই আমরা দেখতে পাবো যে ওই বিনিয়োগ মানে বিশেষ করে যে বেসরকারি বিনিয়োগ এবং একসঙ্গে বিদেশি বিনিয়োগ সেটা কম আসবে। তো যার ফলে দেখা যাবে যে এই সরকারের যে রেভিনিউ প্যাসেজ সেটা হয়তো প্রলং করতে থাকবে, মানে এটা আস্তে আস্তে আরো হয়তো বাড়তে থাকবে। তো সুতরাং এখনই যদি এনবিআর একটা সিদ্ধান্ত নেয়, নীতিগত সিদ্ধান্ত যে না এই যে প্রস্তাবগুলো এলো তো সেটা একটু চিন্তা করে যে ওই যে টিআর সেগুলোকে এক করা, বিশেষ করে যে লো এন্ড মিডিয়াম এটা করা, এবং দামের যে প্রস্তাবগুলো আছে দামের প্রস্তাবের ক্ষেত্রে 140 টাকা যেটা আছে তো সেটা আরেকটু বাড়ানো যায়। আমার মনে হয় যে এটা 150 টাকা করা যায়, তো সেটা করতে পারে। এবং এভাবে করলে যেটা হবে যে যেহেতু আমাদের অ্যাড ভ্যালুম যে ট্যাক্স সেভাবে আমরা করে থাকি আর কি ট্যাক্স কালেকশন, তো সুতরাং প্রপোর্শনালিটি আসলে ট্যাক্সটা বাড়বে। কিন্তু এট দ্য সেম টাইম আরেকটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, সেটা হলো যে এই অ্যাড ভ্যালুম থাকার কারণে কিন্তু কর ফাঁকির বা এই যে কর পদ্ধতিতে জটিল আমরা বলে থাকি, তো সেটা কিন্তু আছে। তো যার ফলে সরকারের যে কর আদায় সেই প্রক্রিয়াটা জটিল হয়ে যায়। তো এই জায়গা থেকে আমাদের একটু যেতে হবে, মানে আরেক দফা সংস্কার দরকার। সেটা হলো যে আমরা যদি সুনির্দিষ্ট কর এর কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কর আদায় করাটাও সহজ হবে এবং কর রাজস্ব যেটা সেটাও বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটু হিসাব করে দেখেছি যে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই প্রস্তাবটাও যদি থাকে তাহলে সেক্ষেত্রে ডলারের হিসেবে কিন্তু আমাদের এটা অনেক কম এই সিগারেটের দাম। বিশেষ করে 90 টাকার কথা যদি ধরি তাহলে সে এখন যে ডলারের দাম সেই অনুযায়ী কিন্তু আসলে সেটা প্রায় 74 সেন্টের মতো। হ্যাঁ, আর যদি 140 টাকা হয় তাহলে সেক্ষেত্রে দামটা কিন্তু $1.14। আর যদি 190 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে এটার দাম হচ্ছে যে $1.55। সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে মানে ডলারের হিসেবে কিন্তু সবচেয়ে কম গুলোর একটা। যদি ইন্টারন্যাশনাল ডলারের কথা বলা হয়েছে, কিন্তু যদি আমরা ইউএস ডলারের কথা ধরি যেটা এক্সচেঞ্জ রেট, তো সেই অনুযায়ী এতই কম যে আসলে এই ক্ষেত্রে যে যেটা বলা হয় যে হয়তো ক্রস বর্ডার ইনফর্মাল ট্রেড যেটা হয়তো বেড়ে যাবে, এটা কিন্তু একেবারে মানে সম্পূর্ণভাবে ভ্রান্ত এক ধরনের প্রচার প্রচারণা। তো সেই জায়গাতে আমাদের সচেতন থাকতে হবে। আর ফাইনালি আর দুই একটা কথা বলে শেষ করতে চাই। একটা হলো যে আমাদের মৃত্যুর ঝুঁকি কমানো। বিশেষ করে আমরা এখন বলছি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে নাকি আমরা আছি, যে জনসংখ্যার যে সুবিধা, যে তরুণ জনগোষ্ঠী আমাদের দেশে আছে, কিন্তু তরুণ জনগোষ্ঠী কিন্তু এই নানা রকমের জটিল রোগ ব্যাধি এবং মৃত্যুর ঝুঁকির মধ্যেও আছে। তো সুতরাং তাদেরকে আসলে এই যে তামাক পণ্য সেটা থেকে নিবৃত্ত করা সেটাও কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব। তো এখন এই প্রকার যে সিমুলেশন সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এই যে ট্যাক্স এবং প্রাইস প্রপোজাল যেগুলো দেওয়া হয়েছে তো সেটা যদি সরকার ফলো করে বা সেটাকে যদি ইমপ্লিমেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে 24 লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং 17 লক্ষ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। যারা এখনো আসলে কনজিউমার না, তারা বিশেষ করে যে তরুণ জনগোষ্ঠী বিপুল পরিমাণে তরুণ, তারা কিন্তু কর্মক্ষেত্রে প্রবেশ করবে। তাদের উপরে কিন্তু আমাদের এখন ভবিষ্যতের চিন্তা। এই মুহূর্তে যে আমরা বৈষম্য বিরোধীর কথা বলছি, দেশে নতুন করে অনেক কিছু স্বপ্ন দেখছি আমরা, তো এই অবস্থায় তরুণ জনগোষ্ঠীকে ঝুঁকির হাত থেকে বাঁচানোটা কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব, মানে মৃত্যু ঝুঁকি বা জটিল রোগ ব্যাধির ঝুঁকি। তো সেই বিষয়ে আমাদের অবশ্যই নজর দেওয়া উচিত এবং এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এবং একই সঙ্গে যেহেতু মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে তার মানে হলো তারা কিন্তু সুস্বাস্থ্য নিয়ে তারা সুশিক্ষা নিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন এবং প্রবৃদ্ধি বিনিয়োগ এগুলো টাকা ত্বরান্বিত করবেন। তো এইভাবে করে আমরা একটু চিন্তা করতে পারি। এবং একই সঙ্গে ফাইনাল যে কথা সেটা হচ্ছে যে আমাদের একটা সহজ কর কাঠামো, যেটার কথা আসলে অনেকদিন ধরে আমরা বলছি যে এখনকার যে কর কাঠামো সেটা অত্যন্ত জটিল। তো সেখান থেকে বের হয়ে এসে খুবই সহজ একটা কর কাঠামো যদি আমরা চিন্তা করতে পারি এবং সেটা হতে পারে এখন একটা সংস্কার প্রস্তাব। যেহেতু এনবিআর এর মধ্যে সংস্কারের কাজ চলছে, এখানে একটা অ্যাডভাইজারি কমিটি আছে, সেই কমিটি কাজ করছে। তো আমি মনে করি যে এই জায়গাটাতে বিশেষ করে যে একটা কর কাঠামো যদি তৈরি করা যায় এবং এটাই আসলে সুযোগ, এটা করা গেলে আমি মনে করি যে এই যে পুরো দাম এবং কর নিয়ে আমরা যে কাজগুলো করছি অনেকদিন ধরে, তো সেটা একটু একটা সুন্দর পথের দিকে চলে যাবে এবং এতে আমাদের যে এসডিজি টার্গেট রয়েছে সেই টার্গেটও পূরণ হবে। তো এই সব মিলিয়ে আমি মনে করি যে প্রস্তাবগুলো এসেছে সেই প্রস্তাবগুলো কিন্তু ভালো প্রস্তাব এবং এটা আসলে এনপিআর এবং সরকার যারা আসলে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করছে বা এই যে সংস্কারের কমিশনের মধ্যে আছেন বা কমিটি বা আমাদের টাস্ক ফোর্স, তো সেগুলো তারা আসলে এটা বিবেচনা করতে পারে। তো এই বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।
বাংলাদেশ এবং আইএমএফ যদি লোন না দেয়, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি না থাকে, তাহলে কিন্তু অন্যান্য যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারাও একটু কনফিউজ হয়ে যায় যে একটা দেশকে তারা বাজেট সাপোর্ট দেবে কিনা। কিন্তু দেশ চালাতে তো টাকা লাগবে, গভর্নমেন্টের টাকা লাগবে, আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, হেলথ, তারপর এডুকেশন, সব দিকে সোশ্যাল সেফটি নেট, সব দিকেই অর্থের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে অর্থ যোগান যে সেক্টরগুলো দেয় এবং কিভাবে ট্যাক্স বাড়িয়ে অর্থের যোগানটা বাড়ানো যায়, সেই দিকে আসলে আমরা যারা সাংবাদিকরা আছি, আমি নিজেও খুবই একদমই ওয়ার্কিং জার্নালিস্ট, মাঠে কাজ করা সাংবাদিক। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই পয়েন্টগুলোকে আমরা হাইলাইট করে গভর্নমেন্টকে পলিসি সেন্সিটাইজ করতে পারি কিনা, যে ট্যাক্স অন্যান্য দেশের কিরকম আছে এবং আসলে রিয়েল প্রাইস, টোব্যাকোর অ্যাকচুয়াল প্রাইস, সেটা আসলে কতটুকু বেড়েছে। আমাদের ইনফ্লেশনারি প্রেশার আছে, আমাদের অন্যান্য প্রোডাক্টের দাম যেহেতু যেমন বেড়েছে, আমাদের তামাক পণ্যের দাম সেভাবে বেড়েছে কিনা। যদি না বাড়ে তাহলে দাম বাড়ালে ভালো বাজেটে ভ্যাটের, নাকি কর বাড়ালে ভালো। এটার অ্যানালিসিস সুন্দর, আমি দেখেছি যে প্রজ্ঞা থেকে এবং সিটিএফ কে অন্যান্য জায়গা থেকে সুন্দর অ্যানালিসিস আছে, ডেটা আছে আমাদের রেডি করা। আমরা শুধু একটু ওটা জনগণের কাছে পৌঁছে দিই, পলিসি মেকারসদের কাছে পৌঁছে দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সব শেষ হলেও বক্তব্য ভালো ছিল এবং আমরা মনে করি যে আমাদের যে সংবাদ সম্মেলনে আমাদের যে লক্ষ্য, যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে, সেটা আমাদের সবশেষ বক্তা ভালো বলেছে।